বন্ধুরা, if you are searching which adventure bike should be in your garage, this video is for you. ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। Hey, hello everyone, this is Ron and welcome to my channel Dream to Live. So welcome to another video. আমি এই ভিডিওটা অনেকদিন আগে থেকেই করবো ভেবেছিলাম, বাট কিছু কারণবশত এই ভিডিওটা করা হয়ে ওঠেনি। মাঝখানে অনেক কিছু চলেছে, আই থিঙ্ক তোমরা ভিডিও দেখেছো। তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরো দেখো উইদাউট এনি স্কিপ, তো তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে। আর এই ভিডিওতে আমি কিন্তু শেয়ার করতে চলেছি আমার ওভারঅল রিভিউ অফ মাই শর্টলিস্টেড বাইকস। সো বন্ধুরা, তোমরা যদি পুরোনো ভিউয়ার্স হয়ে থাকো তোমরা কিন্তু জানো যে আমাদের কিন্তু বাইক হান্ট চলছে। আমি অলরেডি সমস্ত বাইকের টেস্ট রাইড নিয়ে নিয়েছি আর আমার ফার্স্ট ইমপ্রেশন দিয়ে দিয়েছি। আর যদি তোমরা নতুন ভিউয়ার্স হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই কিন্তু ডু চেক আউট মাই প্রিভিয়াস ভিডিওস, যেখানে আমি প্রত্যেকটা বাইকের টেস্ট রাইড নিয়েছি আর দিয়েছি আমার ফার্স্ট রাইড ইমপ্রেশন। তো তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে আমার চ্যানেলে, অথবা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানেও আছে আর মাঝে মাঝে কিন্তু আই কার্ডেও আসবে। তো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট দিস ভিডিও। সো প্রথমেই যে বাইকটা নিয়ে বলতে চাই সেটা হলো হিমালয়ান। আমি অলরেডি সব পয়েন্ট লিখে নিয়েছি যাতে আমি কোনো পয়েন্ট মিস না করি আর তোমাদের কাছে পুরো ইনফরমেশনটা শেয়ার করতে পারি। তো প্রথমেই আসি হিমালয়ানের প্রোজে। তো প্রথমেই যে পয়েন্টটা আসে সেটা হলো রাইড কোয়ালিটি। রাইড কোয়ালিটি অফ দ্য হিমালয়ান ইজ টু গুড। মানে সুন্দর একটা পশ্চার তোমরা পাও, তার সঙ্গে পাও ওয়াইড হ্যান্ডেল বার্স। তো একটা পারফেক্ট ট্যুরিং মেশিন কিন্তু হিমালয়ানকে বলা যেতে পারে। তোমাদের একটুও কিন্তু ফাটিক ফিল হবে না ওয়াইল ইউ আর গোয়িং লং। তো সেকেন্ড পয়েন্ট হলো সিট হাইট অ্যান্ড কমফর্ট। সিট হাইট কিন্তু তোমরা পেয়ে যাবে হিমালয়ানে মাত্র 800 mm। তো ফর আ শর্ট রাইডার অলসো ইটস আ ভেরি গুড অ্যান্ড রিচেবল বাইক। আর কমফর্টের কথা না বললেই নয়, কারণ এত কুশানি সিট হিমালয়ানে তোমরা পাবে, তো তোমাদের কমফর্ট কিন্তু সেই লেভেলের হবে। তো লং রাইডের জন্য আমার মনে হয় খুব আদর্শ একটা বাইক হলো হিমালয়ান। নাও কামস টু দ্য থার্ড পয়েন্ট হলো অফ রোড ক্যাপাবিলিটি। সো হিমালয়ানের অফ রোড ক্যাপাবিলিটি নিয়ে তোমরা সবাই আশা করি জানো যে তোমরা কিন্তু পেয়ে যাবে হিমালয়ানে 21 inch হুইল অ্যাট ফ্রন্ট, স্পোক হুইলস আর 17 অ্যাট রিয়ার, হুইচ ইজ দ্য বেস্ট সেটিং ফর অফ রোড। মানে তোমরা এত সহজে কোনো বাম্পি এরিয়াকে কভার করতে পারবে, সেটা কিন্তু তোমরা অন্যান্য কোনো বাইকে এতটা ইজিলি পারবে না। সো অফ রোড ক্যাপাবিলিটিস কিন্তু হিমালয়ানে প্রচণ্ড পরিমাণে ভালো। যদি তোমরা অফ রোড রাইডিং বা ট্রেল রাইডিং করতে চাও, বাট টুকটাক ট্যুরিংয়ের সাথে টুকটাক অফ রোডও করতে চাও, তো হিমালয়ান কিন্তু তোমাদের জন্য একটা পারফেক্ট অপশান হতে পারে। নাও কামস টু দ্য ফোর্থ পয়েন্ট হলো লো এন্ড গ্রান্ট। লো এন্ড গ্রান্ট কিন্তু হিমালয়ানে জাস্ট চুমু। মানে তোমরা এখানে পেয়ে যাবে 32 Nm টর্ক, যেটা কিন্তু তোমরা খুব পেয়ে যাবে লো আরপিএমে। তো কোনো একটা হিলি এরিয়া যাচ্ছ উইদাউট মাচ অফ আ গিয়ার শিফট, তোমরা জাস্ট পুল করবে আর তোমরা কিন্তু ক্লাইম করতে পারবে। অথবা যদি কোনো একটা ভেহিকেলকে ওভারটেক করতে হয় উইদাউট মাচ অফ আ গিয়ার শিফট, তোমরা কিন্তু জাস্ট ওভারটেক করে নিতে পারবে। এটা খুব একটা ভালো পয়েন্ট হিমালয়ানের জন্য। নাও কামস টু দ্য লাস্ট পয়েন্ট অফ দ্য প্রোজ অফ দ্য হিমালয়ান, সেটা হলো আফটার সেল সার্ভিস অ্যান্ড মেনটেন্যান্স কস্ট। তো তোমরা কিন্তু জানো হিমালয়ান হলো রয়্যাল এনফিল্ডের কিন্তু একটা হিউজ নেটওয়ার্ক আছে। মানে অল ওভার ইন্ডিয়া একটা হিউজ নেটওয়ার্ক তোমরা পাবে। তো যেখানেই যাও না কেন সেখানে তোমরা আর কিছু না হলেও রয়্যাল এনফিল্ডের শোরুম পাবে আর সার্ভিস সেন্টারও পাবে। তোমাদের ট্যুরিংয়ের সময় যদি মাঝখানে কোথাও প্রবলেম হয়, তোমরা কিন্তু অবশ্যই যে কোনো জায়গা থেকে সার্ভিস করে নিতে পারো। সার্ভিস কস্টও কিন্তু প্রচণ্ড কম। মানে অ্যাজ আ 400cc বাইক তোমাদের সার্ভিস কস্ট আমার যেটা মনে হয় মোটামুটি 1000-1200 রেঞ্জের মধ্যেই থাকে। তো মেনটেন্যান্সের দিক থেকে আমি বলবো টপ নচ হলো এই বাইকটা। নাও প্রোজ সব শেষ, নাও কামস টু দ্য কনস অফ দ্য হিমালয়ান। তো যেটা আমার প্রথম মনে হয় সেটা হলো ওয়েট। ইট ওয়েটস অ্যারাউন্ড 200 kg। মানে BS6 আসার পরে এটার ওয়েট আরও 5 kg মতো বেড়ে গেছে। আগে মোটামুটি 194-195 ছিল। এই 200 kgকে সামলানো, যখন তোমরা অন দ্য গো যাচ্ছ তোমাদের কিছু মনে হবে না ওয়েট। এই ওয়েটটা কখন মনে হবে, যখন তোমরা ধরো পার্কিং লটে আছো, তোমাকে হাতে করে বা ম্যানুয়ালি বাইকটাকে এদিক ওদিক করতে হয়, তাহলে কিন্তু তোমাদের এই ওয়েটটা প্রচণ্ড পরিমাণে ফিল হবে। ইনফ্যাক্ট যখন তোমরা অফরোডও করবে তখনও কিন্তু এই ওয়েটটা তোমাদের প্রচণ্ড পরিমাণে ফিল হবে। তো এটা আমার ফার্স্ট কনসের মধ্যে আছে, যেটা হলো ওয়েট। নাও কামস টু দ্য সেকেন্ড পয়েন্ট, সেটা হলো ভাইব্রেশন কিন্তু BS6 BS4 তুলনায় অনেকটাই কম হয়েছে। আমি BS4ও চালিয়েছি। আমি এটাকে রেন্ট নিয়ে দার্জিলিং গেছিলাম, সেটা ছিল BS4 মডেল। আমি BS6ও চালিয়েছি, সেখানে ভাইব্রেশন অনেক কম হয়েছে, বাট তাও কিন্তু ভাইব্রেশন আছে। ওভার 100 তোমাদের কিন্তু একটু ভাইব্রেশন ফিল হবে।
তোমাদের ফুট পেক্সেও ফিল হবে, তোমাদের সিটেও ফিল হবে, তোমাদের কিন্তু ভাইব্রেশনটা ফিল হবে, যেটা আমার মনে হয় দ্য সেকেন্ড কন অফ দ্য হিমালয়ান। সো মাঝখানে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো চার্জ দিয়ে আবার ব্যাক করে গেছি। না যেটা বলছিলাম, থার্ড পয়েন্ট হলো হাইওয়ে পারফরমেন্স। হাইওয়ে পারফরমেন্সে যেটা তোমাদের অ্যাকচুয়ালি দরকার সেটা হয় কিন্তু স্পিড। সেটা খুব একটা হিমালয়ানে পাওয়া যায় না। হিমালয়ানে যদি 6 গিয়ার অবধি থাকতো, এখানে অ্যাকচুয়ালি তোমরা পাবে 5টা গিয়ার, কিন্তু আমার মনে হয় যদি 6 গিয়ার অবধি অপশানটা থাকতো তাহলে আরেকটু কিন্তু স্পিডটা বাড়তে পারতো। আর পাওয়ার ফিগারেও যেখানে তুমি পাচ্ছ মাত্র 24 PS উইথ 400cc বাইক, আমার মনে হচ্ছে একটু কম পাওয়ার ফিগারের দিক থেকে। তো একটু যদি বেশি হতো, আশা করছি হাইওয়ে পারফরমেন্সও অনেকটা বেটার হতো হিমালয়ানের। নাও দ্য ফোর্থ পয়েন্ট ইজ ক্লাচ। ক্লাচ প্রচণ্ড হার্ড। মানে আমি এতদিন R15 চালিয়ে এসেছি, R15-এর ক্লাচ ইজ টু লাইট, বাট আমার হিমালয়ানের ক্লাচ মনে হচ্ছে প্রচণ্ড হার্ড। মানে সিটি ট্রাফিকে যেখানে বেশিরভাগ সময় তোমাকে ক্লাচ ধরে থাকতে হবে, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে। ইনফ্যাক্ট যখন আমি দার্জিলিং থেকে ফিরছিলাম, যখন ডাউন হিলে আসছিলাম, তখন আমাকে কিন্তু মাঝে মধ্যে ক্লাচটা ধরে ধরে আসতে হচ্ছিলো। তো আমার জাস্ট কিন্তু বাঁ হাতটা ব্যথা হয়ে গেছে, ক্লাচটা এতটাই হার্ড। নাও দ্য ফিফথ পয়েন্ট ইজ টিউব টায়ার্স। এবার এখানে অনেকে এগ্রি করবে, অনেকে করবে না, কারণ অফ রোডের জন্য অবশ্যই ইউ নিড টিউব টায়ার্স। বাট আমার যেটা মনে হয়, যখন আমি রাইডে বেরোবো তখন যদি টিউব টায়ার্সে আমার যদি লিক হয়, তাহলে কিন্তু আমি একা, আমি কিন্তু ওই বাইক নিয়ে কোথাও যেতে পারবো না, আনলেস অ্যান্ড আনটিল আমি সেই টায়ারটা খুলে টিউবটা বার করে আবার রিপেয়ার করি। এবার যারা জানে তারা নিশ্চয়ই করতে পারবে। আমি যেহেতু এখনও পর্যন্ত এই টায়ার খোলা বা টিউব ঠিক করা এইসব আমি জানি না, তো আমার জন্য একটু প্রবলেম। তাই জন্য আমি কিন্তু প্রেফার করি টিউবলেস টায়ার। অ্যাটলিস্ট মানে পাংচার হয়েও গেলে তুমি সেটাকে চালিয়ে যেতে পারবে, নিয়ে কোনো মেকানিক শপে গিয়ে তুমি ওটাকে ঠিক করাতে পারবে। তো এই জন্য আমার কিন্তু প্রেফারেবল হলো টিউবলেস টায়ার্স। নাও দিস ইজ অল অ্যাবাউট হিমালয়ান। নাও কামস টু দ্য সেকেন্ড বাইক, দ্যাট ইজ দ্য KTM 390 অ্যাডভেঞ্চার। নাও এখানেও আমার কিন্তু সব পয়েন্ট লেখা আছে, আমি তোমাদেরকে একে একে শেয়ার করছি। স্টার্ট করছি প্রোজ দিয়ে। সো দ্য ফার্স্ট পয়েন্ট ইজ হাইওয়ে পারফরমেন্স। আমি যদিও 390 হাইওয়েতে খুব একটা বেশি চালাইনি, বাট যেটুকু আমি ফিল করেছি সেটা তোমাদের বলি। যেহেতু পাওয়ার এতটা বেশি প্রডিউস করছে, মানে 43 bhp তোমরা পাচ্ছ, এর জন্য কিন্তু হাইওয়ে পারফরমেন্স প্রচণ্ড ভালো হয়ে যাবে। মানে ইউ ক্যান ক্রুজ লাইক 110, 120 ভেরি ইজিলি। তোমাদের কোনো ভাইব্রেশনও ফিল হবে না, যেটা আমি এতদিন ধরে কিন্তু দেখেও এসেছি, লোকজনের মুখেও শুনে এসেছি, আর এত ভিডিও মোটামুটি দেখে এসেছি। তো হাইওয়ে পারফরমেন্স জাস্ট চুমু কিন্তু KTM এ। নাও দ্য সেকেন্ড পয়েন্ট ইজ পাওয়ার অ্যাট ইটস মিড টু হাই RPM। নাও মিড টু হাই RPM কেন বললাম, কারণ এই KTM 390 অ্যাডভেঞ্চারের পাওয়ার কিন্তু মেনলি তোমরা পাবে আফটার 2000 RPM। আফটার 2002 আই থিঙ্ক 7000 RPM তোমরা কিন্তু খুব ভালো মতো একটা পাওয়ার পাবে, ভাইব্রেশন লেস পাওয়ার পাবে। তো ফার্স্ট পয়েন্টে যেটা বললাম, হাইওয়ে পারফরমেন্স কিন্তু এই জন্যই কিন্তু ভালো, যেহেতু এর মিড টু হাই RPM এ রেভ প্রচণ্ড ভালো। নাও কামস টু দ্য থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক্স। তোমরা জানো যে 390 অ্যাডভেঞ্চার ইজ ফুল অফ ইলেকট্রনিক্স। মানে তোমরা কি পাও না, কর্নারিং ABS, ডুয়েল চ্যানেল ABS, সেখান থেকে তোমরা পিছনের ABSটাকে বন্ধও করতে পারো। এখন নতুন এসছে অফরোড মোড, তার সাথে আছে স্লিপার ক্লাচ, কুইক শিফটার, জাস্ট ইউ নেম ইট অ্যান্ড ইউ উইল হ্যাভ ইট ইন দ্য KTM 390 অ্যাডভেঞ্চার। তো ইলেকট্রনিক্সের দিক থেকে জাস্ট নো কমপ্লেন্স। মানে এই প্রাইস সেগমেন্টে এত সব কিছু। ও ট্র্যাকশন কন্ট্রোল আমি বাদ দিয়ে দিয়েছি, এই প্রাইস সেগমেন্টে ট্র্যাকশন কন্ট্রোল কিন্তু কোনো বাইকে নেই। অন্যান্য স্লিপার ক্লাচ বা কুইক শিফটার মেবি হয়তো পেয়ে যেতে পারো, কিন্তু এখানে কিন্তু তোমরা পাচ্ছ কুইক শিফটার, তাও আবার বাই ডিরেকশনাল, মানে আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস। মেনলি যেটা পাওয়া যায় সেটা হলো আপওয়ার্ডস এই প্রাইস সেগমেন্টে, বাট এখানে কিন্তু বাই ডিরেকশনাল পাচ্ছ। তো মানে ইলেকট্রনিক্সের দিক থেকে জাস্ট নো কমপ্লেন্স। নাও দ্য ফোর্থ পয়েন্ট ইজ আফটার সেল সার্ভিস অ্যান্ড দ্য মেনটেনেন্স। নাও KTM-এরও কিন্তু প্রচণ্ড পরিমাণে হিউজ নেটওয়ার্ক বেস তৈরি হয়ে গেছে ইন্ডিয়াতে, আফটার লাইক কোলাবোরেটিং উইথ বাজাজ। আমাদের এই কলকাতাতে কিছু না করে হলেও 8টা KTM-এর শোরুম আছে। মানে তুমি প্রত্যেকটা জায়গায়, মানে ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায় কিছু না হলেও KTM-এর শোরুম পেয়ে যাবে। তো আফটার সেল সার্ভিস নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না। মানে তুমি যদি লং রাইডেও যাও, তোমার যদি সেখানেও কোনো প্রবলেম হয়, ইউ জাস্ট গেট আ KTM শোরুম। আর যদি ধরো তোমাদের অয়েল চেঞ্জ করতে হবে বা অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে, সেগুলো কিন্তু তোমরা এই টুকটাক জিনিসগুলো তোমরা বাজাজের শোরুম থেকেও পেয়ে যাবে। তো আফটার সেল সার্ভিস ইজ টু গুড। নাও কামস টু দ্য মেনটেন্যান্স পার্ট। মেনটেন্যান্সও কিন্তু KTM 390 অ্যাডভেঞ্চারের খুব বেশি নয়। মানে 390cc বাইক হিসাবে মেনটেন্যান্স কস্ট কিন্তু প্রচণ্ড কম। নাও কামস টু দ্য ফিফথ পয়েন্ট, দ্যাট ইজ দ্য ওয়েট। এর ওয়েট কিন্তু প্রচণ্ডই কম
দ্যাট ইজ 177 কেজি। মানে তোমরা হাইওয়েতেও এর খুব ভালো পারফরমেন্স পাবে। ইনফ্যাক্ট তোমরা যদি একে অফ রোডেও নিয়ে যাও তোমাদের কিন্তু ওয়েট নিয়ে কোনো সমস্যা হবে না। 177 হলো কার্ভ ওয়েট। পরে মানে তোমরা যদি অ্যাক্সেসরিজ লাগাও তার কিছু তো ওয়েট তো অবশ্যই বাড়বে, বাট তাও ইটস আ ভেরি ম্যানেজেবল বাইক। সো দ্য লাস্ট পয়েন্ট ইজ দ্য ডিসপ্লে। এই প্রাইস সেগমেন্ট ইউ উইল গেট আ ফুল কালার TFT ডিসপ্লে, যেটা কিন্তু অন্য কোনো বাইকে তোমরা পাবে না। আর তার সঙ্গে পেয়ে যাবে লটস অফ ইনফরমেশন লাইক ট্রিপ 1 ট্রিপ 2, তার কত মাইলেজ দিচ্ছে, ট্যাঙ্ক রেঞ্জ, এভরিথিং ইউ উইল গেট ইন দ্যাট ডিসপ্লে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন্স নেই। নাও কামস টু দ্য কনস অফ দিস 390 অ্যাডভেঞ্চার। ফার্স্ট কন যেটা সবাই এতদিন ধরে বলে এসছে, দ্যাট ইজ দ্য সিট হাইট। ইয়েস, সিট হাইট অবশ্যই KTM 390 অ্যাডভেঞ্চারের একটু না অনেকটাই বেশি। 855 mm ইজ দ্য সিট হাইট। মানে শর্ট রাইডারদের জন্য সত্যিই খুব প্রবলেম। মানে আমার হাইট হলো 5.5 to 5.6 মাঝে আছি। আমার মোটামুটি টো এরকমভাবে রিচ করে, ম্যানেজ করা যাবে কারণ ইটস আ ভেরি লাইট ওয়েট বাইক। আর সিটটাও প্রচণ্ড ন্যারো, মানে সামনের দিকটা প্রচণ্ড ন্যারো, তো অসুবিধা হয় না। বাট সিট হাইট কিন্তু বেশি আছে। সিট হাইট নিয়ে অনেকের কমপ্লেনও আছে, বাট তাও কিন্তু শর্ট রাইডাররা খুব ভালো মতোই চালাচ্ছে। জাস্ট লাইক বুলু বাইকারের হাইট আই থিঙ্ক 5.3। সেও কিন্তু 390 অ্যাডভেঞ্চার নিয়ে হাইওয়েতেও যাচ্ছে, অফ রোড ট্রেলে যাচ্ছে। তো সে যদি পারে তোমরা কেন পারবে না? নাও দ্য সেকেন্ড কন ইজ দ্য সিট কমফর্ট। সিট কিন্তু তোমরা যেটা 390 অ্যাডভেঞ্চারে পাবে সেটা প্রচণ্ড হার্ড। মানে জাস্ট লাইক মনে হবে তোমরা বেঞ্চে বসে আছো। আমি এতদিন চালিয়ে এসেছি R15 সিট আমার প্রচণ্ড ভালো লাগে। আমার মনে হয় যে সিট খুব বেশি সফটও হওয়া উচিত না, খুব বেশি হার্ডও হওয়া উচিত না। সফট হওয়া উচিত না, কারণ সফট সিটে বসে বসে কিছুক্ষণ যাওয়ার পরে সেটা প্রচণ্ড পরিমাণে হার্ড হয়ে যায়। জাস্ট লাইক আমি যখন স্কুটি চালাই, আমি মোটামুটি 50-60 কিলোমিটারের পরে আমি স্কুটিতে আর বসতে পারি না, এতটাই সিটটা হার্ড হয়ে যায়। কারণ এমনি স্কুটির সিট প্রচণ্ড সফট। R15 কিন্তু আমার এটা প্রবলেম হয়নি। আমি কিন্তু লং রাইড মেরে এসেছি, তো আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু KTM 390 অ্যাডভেঞ্চারের আমি জানি না মানে কী হবে, আমি যেহেতু খুব বেশি চালাইনি তো আমি ঠিক মতো এটা বলতে পারবো না, কিন্তু সিট প্রচণ্ড হার্ড। নাও কামস টু দ্য থার্ড পয়েন্ট, আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, সেটা হলো লো এন্ড টর্ক। লো এন্ড টর্ক কিন্তু সত্যি এই বাইকটার কম। সো তোমাকে আপহিল যেতে হলে বা কোনো গাড়িকে ওভারটেক করতে হলে তোমাকে কিন্তু ডাউনশিফট করতেই হবে। আদারওয়াইজ মানে 5th গিয়ারে বা 4th গিয়ারে থেকে যদি তোমরা স্পিড মেনটেন করো ধরো 20 কি 25, তোমাদের কিন্তু বাইক বন্ধ হওয়ার সম্ভাবনাও আছে। সেখান থেকে তোমাকে ডাউনশিফট করতে হবে, তারপরে তোমাদের পুল করে বেরোতে হবে। মানে সেকেন্ড গিয়ারে খুব ভালো মতো পুল হচ্ছিলো, সেটা আমিও দেখেছি, বাট থার্ড গিয়ারে নট সো মাচ। নাও দ্য ফোর্থ পয়েন্ট, দ্যাট ইজ দ্য সাসপেনশন। নাও সাসপেনশনকে আমি কনস হিসাবে দেখি, আবার দেখিও না। আমি এখানে কনসের মধ্যে সাসপেনশনকে রেখেছি, বাট এটা কিন্তু একটা প্রোজের মধ্যেও পড়ে, কারণ এই সাসপেনশন হলো প্রচণ্ড স্টিফ। আর স্টিফ সাসপেনশন কিন্তু তোমাকে হাইওয়ে পারফরমেন্সে প্রচণ্ড হেল্প করে। এই স্টিফ সাসপেনশন যেটা তোমাকে হেল্প করবে না সেটা হলো যখন তুমি করবে অফ রোড, মানে প্রচণ্ড বাম্প তুমি ফিল করবে যদি সাসপেনশন স্টিফ হয়। তো এই গেল KTM 390 অ্যাডভেঞ্চারের প্রোজ অ্যান্ড কনস। আর এর মাঝে যদি তোমরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু করে নাও, কারণ আমরা 3000 সাবস্ক্রাইবারের অনেক কাছে আছি। আর তার থেকেও বড় কথা, আর কিছুদিনের মধ্যে কিন্তু একটা নতুন বাইক আসতে চলেছে, আর হতে চলেছে কিন্তু আরও বড় বড় রাইড। তো অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। নাও দ্য থার্ড বাইক ইন দিস সেগমেন্ট, দ্যাট ইজ দ্য BMW 310 GS। সো প্রথমেই আসি প্রোজে। ফার্স্টের প্রোজ হলো ব্র্যান্ড ভ্যালু। এত অ্যাফোর্ডেবল সেগমেন্টে ইউ উইল ওন আ BMW, মানে এটা হয়তো সবার স্বপ্ন থাকে যে সে কোনোদিনও একটা BMWর বাইক ওন করবে। মানে সেখানে 310 GS কিন্তু তোমাদের প্রথম বাইক হতে পারে, যেখানে কিন্তু তোমরা খুব অ্যাফোর্ডেবল সেগমেন্টের মধ্যে একটা BMW বাইক ওন করতে পারো, জাস্ট লাইক 310 GS। নাও দ্য সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য সিট হাইট অ্যান্ড কমফর্ট। সিট আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে, সত্যি কথা বলছি, সিট আমার প্রচণ্ড ভালো লেগেছে। আর সিট হাইট হলো 835 mm, এরও সিটটা ন্যারো, তো পায়ের কিন্তু কোনো প্রবলেমই হবে না যদি তোমরা শর্ট রাইডার হও তাও। তো সিট হাইট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, সিট কমফর্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, খুবই ভালো। আর লং রাইডের জন্য কিন্তু খুব আদর্শ একটা বাইক। নাও কামস টু দ্য থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য লো এন্ড গ্রান্ট। লো এন্ডে এর পারফরমেন্স সত্যিই খুব ভালো। মানে আমি রীতিমতো থার্ড গিয়ারে 25এও চালিয়েছি, তারপরে জাস্ট পুল করেছি, ও বেরিয়ে গেছে। মানে এর থ্রটাল রেসপন্সও প্রচণ্ড ভালো, আর এর লো এন্ড পারফরমেন্স প্রচণ্ড ভালো। তো তোমাদের কিন্তু খুব বেশি ডাউনশিফট করতে হবে না, জাস্ট লাইক হিমালয়ান। নাও দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য রাইড কোয়ালিটি। রাইড কোয়ালিটিও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হয়ে যায়, কারণ খুব একটা কমফোর্টেবল ওয়েতে তোমরা BMWতে বসো।
আর এটা হাইওয়ে ক্রুজিংয়ের জন্য বা লং রাইড ক্রুজিংয়ের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো। তোমাদের কোথাও কিন্তু ব্যাক পেন বা শোল্ডার পেন হবে না, কারণ তোমাদের পশ্চারটা এত সুন্দর তোমরা পাও। নাও কামস টু দ্য কনস। নাও দ্য ফার্স্ট কন, দ্যাট ইজ দ্য ভাইব্রেশন। ভাইব্রেশন কিন্তু আছে, মানে আমি যেটা ফিল করেছি, আমি এর পিলিয়ন সিটেও বসেছি, আমি এর ফ্রন্ট সিটেও বসেছি। আফটার 100 কি 110 তোমরা কিন্তু ভাইবস ফিল করবে। আর সামনে বসে আমি রীতিমতো হ্যান্ডেল বার্সে আর আমার ট্যাঙ্কের মধ্যে আমি কিন্তু ফিল করছিলাম ভাইব্রেশন। তো ভাইব্রেশন কিছুটা হলেও আছে। তো আমার যেটা মনে হয় বিএমডাব্লিউতে ক্রুজিং স্পিড হলো 90 to 100। 100-এর ওপরে আমার মনে হয় না বিএমডাব্লিউতে ক্রুজ করা যাবে বলে, কারণ ভাইব্রেশন তোমরা ফিল করবে। নাও দ্য সেকেন্ড পয়েন্ট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল বায়ার্স, দ্যাট ইজ দ্য আফটার সেল সার্ভিস অ্যান্ড দ্য মেনটেনেন্স। আফটার সেল সার্ভিস নিয়ে আমি কী বলবো, বিএমডাব্লিউ বাইক ওন করছো সেখানে কিন্তু কস্টটা অবশ্যই একটু বেশি লাগবে, মেনটেনেন্স কস্ট অবশ্যই বেশি। প্রত্যেকটা সার্ভিসে কিছু না হলেও 8,500, কারো আমি দেখছি যে 10,500 অবধিও চার্জ করা হয়েছে। কিন্তু একটা জিনিসে ভালো যে সার্ভিস ইন্টারভেল কিন্তু বছরে একটা বা 10,000-এ একবার, এটা ভালো জিনিস। বাট সার্ভিসের কস্টটা বেশি, মানে বেশি, খুবই বেশি। মানে এটা একটা সিঙ্গেল সিলিন্ডার বাইক হিসাবে তার সার্ভিস কস্ট মোটামুটি 8,500 থেকে 10,500 যাচ্ছে, মানে ফার্স্ট সেকেন্ড সার্ভিসে। মানে সেটা আমার মনে হয় খুবই বেশি। এটা যদি মানে ডুয়েল সিলিন্ডার হতো বা ট্রিপল সিলিন্ডার হতো, এই কস্টটা কিন্তু বেয়ার করা যেত। বাট সিঙ্গেল সিলিন্ডার হিসাবে আমার মনে হয় সার্ভিস কস্ট বেশি। নাও দ্য থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য ট্যাঙ্ক রেঞ্জ। ট্যাঙ্ক রেঞ্জ এর খুবই কম। ট্যাঙ্ক রেঞ্জটা তোমরা পাবে আমার মনে হয় আপ টু 250 বা 300 কিলোমিটার, কারণ এর কিন্তু ট্যাঙ্ক সাইজ সব থেকে ছোটো, মাত্র 11 লিটার্সের ট্যাঙ্ক তোমরা এখানে পাবে। আমার মনে হয় একটা ট্যুরিং বাইক হিসাবে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট হওয়া উচিত সেটা হলো 14 কি 14.5 লিটার, বা তার থেকে বেশি হলে তো খুবই ভালো। বাট 11 লিটারের ট্যাঙ্ক আমার মনে হয় একটু কম, যেটা আমার মনে হয় না ভালো হাইওয়ে ক্রুজিংয়ের জন্য। বারে বারে তোমাদের ফিউল স্টপ নিতে হবে। নাও কামস টু দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য পার্টস। পার্টসের অ্যাভেলেবিলিটিও কম আর পার্টসের প্রাইসও কিন্তু অনেক বেশি। আমার এক বন্ধু যে বিএমডাব্লিউ ওন করে, তার ক্লাচ লিভার ভেঙে গেছিলো, আর সেই ক্লাচ লিভারের দাম নিয়েছে 3,500 টাকা, জাস্ট একটা ক্লাচ লিভার। মানে পার্টসের দাম তুমি এটা দেখেই বুঝতে পারছো যে কত হতে পারে। সো ইটস অল অ্যাবাউট BMW 310 GS। নাও কামস টু দ্য লাস্ট বাইক ইন দিস সেগমেন্ট, দ্যাট ইজ দ্য Benelli TRK 502। আমি আবার প্রোস থেকে শুরু করব। তো দ্য ফার্স্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য লুকস। আমি আগের 3টে বাইকের লুকস নিয়ে কোনো কথা বলিনি, কারণ লুকস কিন্তু মানে মানুষ টু মানুষ ভ্যারি করে। তোমার একটা বাইক ভালো লাগতে পারে, আমার নাই ভালো লাগতে পারে। বাট Benelli TRK লুকস আমার মনে হয় সবার ভালো লাগবে। একটা ম্যাসিভ বাইক ইউ উইল গেট, আর যা লুকস, মানে সামনের দিক থেকে সত্যিকারের মনে হয় মাল্টিস্টারটা, আর পেছনের দিক থেকে মনে হয় টাইগার দাঁড়িয়ে আছে। খুব সুন্দর একটা লুকস পাবে এত কম প্রাইসের মধ্যে, আর বাল্কি লুকস পাবে। নাও কামস টু দ্য সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য রাইড কোয়ালিটি। রাইড কোয়ালিটি জাস্ট চুমু। আমি একটুখানি চালিয়েছি, সিট খুবই সুন্দর, বসার পশ্চার প্রচণ্ড সুন্দর, হ্যান্ডেল বার খুবই সুন্দর। জাস্ট রাইডের কোয়ালিটি কিন্তু খুব ভালো হতে চলেছে। যদি তোমরা একে লং ট্যুরেও নিয়ে যাও না, আমার মনে হয় না যে 200 কিলোমিটারের আগে তোমরা কোথাও ব্রেক নেবে, এতটাই ভালো রাইড কোয়ালিটি। নাও কামস টু দ্য থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো সিট হাইট আর কমফর্ট। আমি এর আগের পয়েন্টেও বললাম সিটের কমফর্ট জাস্ট প্রচণ্ড ভালো, মানে ওই সিটে বসে মনে হবে সোফাতে বসে আছো। আর সিট প্রচণ্ড ব্রড, আর হাইট মাত্র 800 mm। যদি তোমরা 5'6" বা 5'7" হও, খুব আরামসে কিন্তু তোমরা পা পেয়ে যাবে দুদিকে। দ্য থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য ইঞ্জিনের পারফরমেন্স। আমার এই সেগমেন্টে একমাত্র 2টো সিলিন্ডারের বাইক আছে, সেটা হলো Benelli TRK 502। ইঞ্জিনের পারফরমেন্স জাস্ট অসাধারণ, অসাধারণ। এত স্মুথ ইঞ্জিন, এত রিফাইন্ড ইঞ্জিন, জাস্ট তোমরা যদি চালাও না তোমরা বুঝতে পারবে না তোমরা একটা এত হেভি বাইক চালাচ্ছ। নাও কামস টু দ্য লাস্ট পয়েন্ট অফ দিস, দ্যাট ইজ দ্য ট্যাঙ্ক রেঞ্জ। তোমরা পাচ্ছ 20 লিটার্সের ম্যাসিভ একখানা ট্যাঙ্ক। মানে তুমি বুঝতেই পারছো ট্যাঙ্ক রেঞ্জ কতটা হতে পারে। মিনিমাম 400 কিলোমিটার অবধি চলেই যাবে যদি 20ও মাইলেজ দেয়। তো ট্যাঙ্ক রেঞ্জ নিয়ে জাস্ট কোনো কথা নেই। ফিউল স্টপ অনেক কম হবে, তোমরা ডিস্টেন্স A থেকে ডিস্টেন্স B খুব সহজে যেতে পারো, তোমাদের মাঝখানে আর ফিউল স্টপ নিতে হবে। নাও কামস টু দ্য কনস অফ দিস Benelli TRK 502। ফার্স্ট কন ইজ দ্য ওয়েট। এর কার্ভ ওয়েট হলো 235 কেজি। আমি যখন ফার্স্ট বসেছিলাম আমার ওয়েটটা এতটা বেশি পরিমাণে ফিল হয়েছে, আমার রীতিমতো ভয় লেগে গেছে। মানে আমি এটাকে নিয়ে চালাবো কী করে, যদি আমি ইউটার্ন নিই বা এদিক ওদিক করি আমার জাস্ট কিন্তু খুব অসুবিধা হবে।
তো ওয়েট নিয়ে অবশ্যই একটা প্রবলেম আছে। এই ওয়েটটা তোমরা ফিল করবে অফ রোডে, এই ওয়েটটা তোমরা ফিল করবে যদি তোমরা হাই হিলসে যাও, সেখানে কোনো একটা জায়গায় তুমি স্লোপে উঠছো, এই ওয়েটটা কিন্তু তোমরা ফিল করবে। কারণ এর পরেও কিন্তু তোমাদের যদি পিলিয়ান বসে পিলিয়ানের ওয়েট হবে, আর যদি তোমাদের পিলিয়ান না বসে তাহলে তোমাদের লাগেজের ওয়েট হবে। বাট তারপরে আস্তে আস্তে প্রথমবারের পর যখন সেকেন্ডবার চালালাম, জাস্ট এতটাই কমফর্ট মনে হয়েছে, আমার এই ওয়েটটাও ফিল হয়নি। তো আমার যেটা মনে হয় ওয়েট অবভিয়াসলি ম্যাটার করবে, কিন্তু সেটা অফ রোড বা ওই হাই হিলসে বা পার্কিং লটে। নাও কামস টু দ্য সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য সিট হাইট ফর শর্ট রাইডার্স। সিট হাইট নিয়ে আমি এটাকে প্রোজেও বলেছি, সিট হাইট নিয়ে আমি এটাকে কনজেও বলছি। কারণ এর সিট হাইট হতে পারে 800 mm, জাস্ট লাইক রয়্যাল এনফিল্ড হিমালয়ান, বাট এর সিট কিন্তু ওয়াইড। তো তোমরা যদি শর্ট রাইডার হও, মানে 5'5" বা 5'4" বা তার থেকেও নিচে, তো তোমাদের কিন্তু পা পেতে অসুবিধা হবে। কারণ তোমাদের যখন সিটটাই এত ব্রড হবে, তোমরা আরও ছড়িয়ে বসবে, তো পা কিন্তু তোমরা কম পাবে। তো সিট হাইট শর্ট রাইডারদের জন্য একটু প্রবলেম। নাও দ্য থার্ড পয়েন্ট, দ্যাট ইজ দ্য পার্টসের অ্যাভেলেবিলিটি। পার্টসের অ্যাভেলেবিলিটি একটু কম, মানে বেসিক নিড যেগুলো, মানে অয়েল ফিল্টার বা অয়েল, ইঞ্জিন অয়েল, সেগুলো তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ আর কোনো যদি পার্টস লাগে, ধরো তোমাদের কোনো কিছু অ্যাক্সিডেন্টে ভেঙে গেল, তাহলে সেই পার্টস পেতে কিছু না হলেও তোমাদের 20 থেকে 25 দিন লেগে যাবে। তো পার্টসের অ্যাভেলেবিলিটি একটু কম। নাও দ্য লাস্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য আফটার সেল সার্ভিস অ্যান্ড দ্য মেনটেন্যান্স। জাস্ট লাইক BMW, বেনেলিও কিন্তু খুব বেশি পরিমাণে ইন্ডিয়াতে নেই। তোমরা ধরো কোনো ইন্টেরিয়ারে যাচ্ছ, সেখানে কিন্তু তোমরা বেনেলি শোরুম পাবে না। অবশ্যই মেট্রো সিটিতে পেয়ে যাবে, বাট আদারওয়াইজ তোমরা কিন্তু বেনেলি শোরুমটা পাবে না। তো এটা একটা প্রবলেম আফটার সেল সার্ভিস নিয়ে। আর মেনটেন্যান্স কস্ট হাই, মানে প্রায় তোমাদের কস্ট পড়ে যাবে 7,500 কি 8,000 মতো পার সার্ভিসে। এবার পার ইয়ারে তোমাদের দুটো সার্ভিস থাকে, তো 8 16,000, তো 16,000 টাকা পার ইয়ারে তোমাদের সার্ভিস কস্ট লাগবে। সো এই ছিল আমার রিভিউ এই 4টে বাইকের ওপরে। এবার আমি কিন্তু একটু কনফিউজই আছি, আমি তোমাদের কাছে একটু সাজেশান চাইছি যে তোমরা কোন বাইকটা আমার জন্য সাজেস্ট করবে, তোমাদের কোনটা মনে হয় দ্যাট হুইচ বাইক আই শুড গো ফর। জাস্ট তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে রিচ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, বা এটাকে যদি তোমরা ইনস্টাগ্রামে সার্চ করো সেখানেও কিন্তু তুমি আমাকে পেয়ে যাবে। অবশ্যই সেখানে তোমার যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে DM করে জানাতে পারো। এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, তো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা একদমই ফ্রি। এরপরে কিন্তু আরও অনেক ভিডিও, অনেক রাইডের ভিডিও, একটা নতুন বাইক সবে কিন্তু আসতে চলেছে। আর আমিও কিন্তু নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য অনেক লং রাইড, অনেক ডেস্টিনেশনে যাব, সেইগুলো কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, না করা থাকলে। আমরা 3000 সাবস্ক্রাইবারের বড্ড কাছে আছি। চলো বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিওতে।